আজ দিন দুয়েক হলো বৃষ্টি থামার নাম নিচ্ছে না। বাড়িতে বসে আমি আর ব্যোমকেশ অলসভাবে সময় কাটাচ্ছি। এটা সবে বর্ষাকালের শুরু। গত সপ্তাহে ভয়াবহ গরম ছিল, তাই আমরা বুঝতেই পারছিলাম যে এই অগাস্টের প্রথম সপ্তাহে এই নিম্নচাপ দিয়েই ঋতুরানী বর্ষার আগমন হতে চলেছে। এখন ব্যোমকেশের হাতে বিশেষ কোনো কেস নেই। আমারও একটা বড় উপন্যাসের কাজ এই গেল পরশু শেষ হয়েছে। বস্তুত হাতে তেমন কোনো কাজ নেই, তাই এই বৃষ্টিস্নাত দিনে দুই বন্ধু মন দিয়েছি দাবার বোর্ডে। যদিও আজকের 5 দান খেলার 5 বারই ব্যোমকেশ আমাকে কিস্তিমাত করল। বন্ধু, তোমাকে হারানোর পরে তোমার এই বাংলার পাঁচের মতো বিমর্ষ মুখটা দেখতে যে কি ভালো লাগে আমার, তোমায় বলে বোঝাতে পারবো না। এমন মিষ্টি পরাজয়ের স্বাদ কজনের কপালে জোটে বলো তো? ব্যোমকেশ, বারবার আমায় এভাবে অপদস্থ করতে কেন যে তোমার ভালো লাগে আমি বুঝি না ভাই। উফ, জ্বালিয়ে মারলো একেবারে। দাবা কি শুধুই তোমার বুদ্ধির ব্যায়াম, নাকি আমার বিরক্তি দেখার কৌশল বলো তো? তোমাকে খোঁটা দিয়ে যে সুখ পাই আমি, সেই সুখ তো সব কেস সমাধান করেও পাই না ভায়া। এই সামান্য বিরক্তিটুকু তো তোমার লেখার খোরাক যোগায়। এক নিরস জীবনে একটু রসিকতা থাকা ভালো, তাই না? এইসব কথার মাঝেই পুঁটিরাম এসে উপস্থিত হলো। সকাল থেকে ইতিমধ্যেই 2-3 কাপ চা খাওয়া হয়ে গেছে, কিন্তু দেখলাম পুঁটিরাম আবার চা আর গরম গরম 1 প্লেট পেঁয়াজি এনেছে ট্রেতে করে। সত্যি এই পুঁটিরাম পারেও বটে। খাবারের প্লেটগুলো টেবিলে রেখে সে বলল, আজকে কি রান্না করবো দাদাবাবুরা? বাইরে যেমন মুখরোচক পরিবেশ, ভেতরে তেমন কি চাই? আবহাওয়া আজ যা দেখছি তাতে করে খিচুড়ি ছাড়া আর কিছু জমবে না গো পুটিরাম। যাও, চালে ডালে চাপিয়ে দাও বেশি করে, রাতেও খিচুড়ি খেয়ে নেবো। সাথে ডিম ভাজা, আলু ভাজা আর বেগুন ভাজা। সাথে যদি একটু চাটনি করতে পারো তাহলে ব্যাপারটা আরো জমজমাট হবে। আর হ্যাঁ, কাঁচা লঙ্কা আর সর্ষের তেলটা যেন একটু বেশি থাকে। আমিও আর আপত্তি জানালাম না। ব্যোমকেশ ঠিকই বলেছে, এই রকম আবহাওয়াতে খিচুড়ির চাইতে উপাদেয় ভোজন আর হয় না। তবে বাড়িতে বসে অলসভাবে সময় কাটাচ্ছি বটে, 2 দিন ধরে কিন্তু ঠিক কাজে মন বসছে না। কবে যে আবার বৃষ্টি থামবে? ধুস। ব্যোমকেশকে বললাম, এই নাছোড়বান্দা বৃষ্টি যে কবে থামবে কে জানে। আর যে পেরে উঠছি না। বইয়ের অক্ষরগুলো যেন কেমন ভেজা ভেজা লাগছে। মন একদম বসছে না কোনো কিছুতেই। থামো ভায়া, থামো। সময় আসলে বৃষ্টি ঠিক থামবে। ততক্ষণ নানান ধরনের বই পড়ো, উপন্যাস পড়ো, জ্ঞান আহরণ করো। এটাই তো নিজের মনকে শান দেওয়ার আদর্শ সময়। বাইরের এই আলস্য ভেতরের মস্তিষ্ককে আরো বেশি করে জাগিয়ে তোলে। মনে রেখো, প্রকৃতির এই বিশ্রামই অনেক নতুন চিন্তার জন্ম দেয়। মাঝে মাঝে ব্যোমকেশের এই দার্শনিক মার্কা কথাবার্তাগুলো বড্ড বিরক্ত লাগে। আমি তাই আর ওকে কিছু না বলে কয়েকটা কবিতা লেখার অভিপ্রায় নিয়ে নিজের ঘরের দিকে এগোলাম। দেখি কতটা কি লিখে উঠতে পারি। দেখলাম ভায়াও অগাথা ক্রিস্টির একটা বই নিয়ে পড়তে বসল। বৃষ্টির শব্দে ঘর ডুবে আছে, আর ভেতরে চাপা নীরবতায় কেবল সিগারেটের ধোঁয়া আর পৃষ্ঠার উল্টানোর শব্দ। ওই দিনটা বৃষ্টি বাদলা আর আলস্য করেই কেটে গেল। পরদিন সকালে ঘুম ভাঙল বেশ দেরিতে। উঠে দেখি প্রায় সকাল 8টা। বাইরের আকাশ রোদ ঝলমলে। মনটা আনন্দে একেবারে নেচে উঠল। দেখলাম ব্যোমকেশ খবরের কাগজে চোখ বোলাচ্ছে। আমি খেয়াল করে দেখেছি ওর বিশেষ নজর সবসময় থাকে ওই বিজ্ঞাপনের পাতায়। ওর মতে বিজ্ঞাপন দেখেও নাকি অনেক কেসের গুরুত্বপূর্ণ ক্লু পাওয়া যায়। আমি ওর পাশে গিয়ে বসলাম। তুমি উঠে পড়েছো? না, তোমার চা। পুটিরাম একটু আগেই চা রেখে গেছে। সে গেল বাজারে, কালকে সব আনাজপাতি শেষ হয়ে গেছে। খানিক বাদে এসে ও জল খাবার বানাবে। কাল রাতে বেশ ভালোই ঘুম হয়েছে দেখছি। চোখ মুখ এখনো ফোলা ফোলা দেখাচ্ছে তোমার। হ্যাঁ, কাল দারুণ ঘুম হলো বুঝলে। বৃষ্টির জন্য আবহাওয়াটা বেশ আরামদায়ক ছিল। এই বলে চায়ের কাপটা তুলে নিয়ে তাতে একটা লম্বা চুমুক দিলাম। চা পান শেষে আমার শেষ উপন্যাসটা আরেকবার পড়তে লাগলাম। আজই প্রকাশকের কাছে যাব এটা নিয়ে। বৃষ্টির জন্য দেরি হয়ে গেল কাজটা মেটাতে। ব্যোমকেশের মন তখনও খবরের কাগজের পাতায় নিবিষ্ট।
সে একটা করে সিগারেট নিমেষে শেষ করে আর একটা করে জ্বালাচ্ছে আর একরাশ ধোঁয়া ছাড়ছে। বাতাসে তখন সদ্য চলা দেশলাইয়ের ঝাঁঝালো গন্ধ আর সিগারেটের ধোঁয়ার মৃদু কটুতা মিশে আছে। হঠাৎ আমাদের ঘরের দরজায় জোরে জোরে টোকা পড়ল। আমি উঠে গেলাম দরজা খোলার জন্যে। দরজা খুলেই দেখি পুটিরাম সামনে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। আমি ওকে বললাম, কি হলো পুটিরাম, তুমি এমনভাবে হাঁপাচ্ছ কেন? আর বলবেন না বাবুরা, সাংঘাতিক কাণ্ড হয়ে গেছে যে। বাজার যাবার পথে ভয়ানক খবর পেয়েছি। শুনলে আপনাদেরও অস্বস্তি বোধ হবে। কি হয়েছে? কি খবর পেয়েছো তুমি? ইতিমধ্যে বাইরে আমাদের কথাবার্তা শুনতে পেয়ে ব্যোমকেশও ঘরের বাইরে উপস্থিত হয়েছে। কি হে পুটিরাম, হলো কি এইভাবে ফিরে এলে যে? তোমার তো বাজারে থলে ভরে থাকার কথা। ওই যে ওই চরণ মল্লিক, ওদের বাড়িতে কি সব যেন হয়েছে। আজব ব্যাপার, সবাই বলা বলি করছে। দরজা বন্ধ, কারো কোনো সাড়া শব্দ নেই। কে চরণ মল্লিক? নামটা তো ঠিক চিনতে পারছি না। তোমার পরিচিত কেউ? না, আমারও তো স্মরণে আসছে না। লোকটা কে পুটিরাম? শুধু আমি কেন, আপনারাও তাকে ভালোই চেনেন। ওই যে দাদাবাবু, সেদিন যে এসে জলের কল ঠিক করে দিয়ে গেল, ওই লোকটা, সেই কালু মিস্ত্রি যার হাত যশ খুব ভালো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার মনে পড়েছে। আসলে সবাই তো ওকে বাজারে কালু নামে চেনে, তাই বুঝতে অসুবিধা হচ্ছিল। আমি কালুদা বলেই ডাকতাম। রাখো সেসব কথা। কিন্তু হয়েছেটা কি ওর বাড়িতে? চরণের বাড়ির কেউই কাল থেকে দরজা খুলছে না। এই অনেক নাকি ডাকাডাকি করা হয়েছে, তাও কারো কোনো সাড়া শব্দ নেই। এই অনেকে বলছে বাড়ির সবাই নাকি একসাথে মরে গেছে, মানে আত্মহত্যা করেছে। বাজারের লোক তো ভয়েই কেউ কাছে যাচ্ছে না। পুটিরামের এই কথায় আমিও চমকে উঠলাম। বললাম, পুটিরাম, বলো কি হে, সবাই মরে গেছে, আত্মহত্যা করেছে? এ কেমন করে হয়? চরণ মল্লিক তো খুব হাসি খুশি লোক ছিল। তা জানি না বাবুরা, ওদের কথা শুনে মনে হলো ব্যাপার গোলমেলে, তাই তোমাদের এসে খবর দিলাম। একবার চাইলে ওখানে গিয়ে দেখে আসতে পারে। এই আপনারা তো সব রহস্যেরই কিনারা করেন, একবার দেখুন না দাদা বাবুরা। এমন সময় আমাদের বাড়ির টেলিফোনটা বেজে উঠল। ব্যোমকেশ হন্তদন্ত হয়ে ভেতরে গেল কথা বলতে। আমি আর পুটিরাম বিষয়টা নিয়ে নানান তর্জা করতে লাগলাম। মিনিট দুয়েকের মধ্যেই সে আবার ফিরল। কার টেলিফোন ছিল তা আমি জিজ্ঞেস করতেই যাব, ঠিক তার আগেই ও বলে উঠল, দাসবাবুর ফোন। কেউ একজন চরণবাবুর বাড়ির বিষয়টা জানিয়ে দ্রুত আসতে বলেছে। উনি মিনিট 10 মধ্যেই আসছেন। আমাদেরকেও যেতে বলেছেন ওখানে। চলো তাহলে তৈরি হয়ে নেওয়া যাক। আমাদের পাড়ারই ঘটনা বলা যায় এটাকে, তাই একবার বিষয়টা দেখা আমাদের কর্তব্য বটে। পুলিশের কাজটা সহজ করে দেওয়াটাও সত্যান্বেষীর একটা দায়িত্ব। কি বলো? আমি আর ব্যোমকেশ ঝটপট তৈরি হয়ে নিলাম। ব্যোমকেশ একটা সাদা কুর্তা আর পাজামা পরে নিল। আমি একটা হালকা নীল রঙের পাঞ্জাবি আর ধুতি পরলাম। পুঁটিরামকে সঙ্গে নিয়ে আমরা বাজারের দিকে রওনা হলাম। আমাদের বাজার থেকে বাড়ির দূরত্ব ওই মিনিট 5-7 হাঁটা পথ। বাজারের পাশের একটা গলিতেই চরণ হালদার ওরফে কালুদার বাড়ি। যাওয়ার সময় ঘটনার প্রতিচ্ছবি বারবার মনের মধ্যে কল্পনার আকারে জাল বুনছিল। আমরা সেখানে পৌঁছে দেখি দাসবাবু সবে জিপ থেকে নামছেন। তিনি একাই এসেছেন বুঝলাম। আমাদের দেখে বললেন, চলুন তো ব্যোমকেশবাবু, দেখি ব্যাপারটা কি হয়েছে। আপনিও আসুন অজিতবাবু। এরা তো বলছে সবাই নাকি মারা গেছে ওই বাড়িটার। আমরা গিয়ে আবার ডাকাডাকি শুরু করলাম, তবু কোনো সাড়া পাওয়া গেল না। আশেপাশে জড়ো হয়েছে প্রায় 20 লোক। প্রত্যেকের চোখে একই কৌতূহল আর চাপা ভয়। গুঞ্জন চলছে মৃদুস্বরে। তাদের মধ্যেই একজনকে জিজ্ঞেস করে জানা গেল যে চরণবাবুর শরীর কয়েকদিন যাবৎ বেশ খারাপ। কালকে সন্ধ্যায় ডাক্তার এসেছিল ওদের বাড়ি। সম্ভবত কালুদা আর বেঁচে নেই। এই শুনে ব্যোমকেশ লোকটাকে বলল, আপনার এমন ধারণার কারণ কি মশাই? অনুমান নয়, আসল সত্যটা জানতে চাই। আসলে কালুদার মা মরার পরেও ওরা এভাবেই 2 দিন লাশ আটকে
ঘর বন্ধ করে বসেছিল। তারপর পচা গন্ধ বেরোতে আমরা চেঁচামেচি করে লাশ বের করিয়েছিলাম ঘর থেকে। তা ধরুন বছর 7-8 আগের কথা। ওদের পরিবারের স্বভাবটাই যেন একটু অন্য রকম। লোকটার এই কথা শুনে আমার গা ঘিন ঘিন করে উঠল। আমাদের পাড়ায় যে এরকম বিকৃত মাথার মানুষের বাস রয়েছে তা জানা ছিল না। দিনের পর দিন মরদেহ বাড়িতে ধরে রাখা এ শুধু অপরাধ নয়, বিকৃত এক মানসিকতার চরম উদাহরণ। যেখানে মৃত্যু স্বীকার করার সাহস নেই, বাস্তবের মুখোমুখি হওয়ার ক্ষমতা নেই, সে তো বড়ই উদ্ভট মানসিক সমস্যা। এমন আচরণ জীবনের প্রতি অসম্মান এবং মানসিক ভারসাম্যহীনতার প্রমাণ। যেখানে বিদায় গ্রহণের জায়গায় জমে থাকে লুকোনো যন্ত্রণা, বোধহীনতার আবরণে চাপা পড়ে যায় মানুষের শেষ মর্যাদাটুকু। আমি কিছু একটা বলতেই যাচ্ছিলাম, এমন সময় ব্যোমকেশ ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলে উঠল, আচ্ছা মশাই, এই বাড়িতে কারা কারা থাকে বলতে পারবেন? আমি যতদূর জানি তাতে কালুর মেজ ভাই, কালুর এক ছোট বোন, আর কালুর ছোট ভাইয়ের বিধবা স্ত্রী তার একমাত্র বাচ্চা মেয়েকে নিয়ে থাকে। তবে এরা কেউই বিশেষ বাড়ির বাইরে আসেন না। মেজ ভাই আর ছোট বোন আগে কাজে যেত, বহুদিন হলো বেরোতে দেখি না তাদের কাউকেই। এখন মাঝে মধ্যে ওই বিধবাটা বেরোয় বাজার করতে, আর কালুই বাড়ির বাকি সব জিনিস আর বেশিরভাগ বাজার দোকান করে। কালুর টাকাতেই সংসার চলে বলে মনে হয়। আসলে কালুই ছিল এই সংসারের শেষ খুঁটি। সব শুনে ব্যোমকেশ দাশবাবুকে অন্যদিকে ডেকে নিয়ে গেল। আমিও গেলাম ওদের সাথে। ব্যোমকেশ দাশবাবুকে বলল, ব্যাপারটা সুবিধার লাগছে না মশাই। আপনি থানা থেকে ব্যাকআপ হিসেবে কয়েকজন মহিলা কনস্টেবল আর কয়েকজন পুরুষ কনস্টেবলকে ডেকে পাঠান। ওই দেখুন, বাজারের পাশেই একটা বুথ আছে, ওখান থেকে থানায় কল দিন। ভেতরে কিছু একটা লোকানো হচ্ছে, আর এই বদ্ধ ঘরে বল প্রয়োগ করা ছাড়া উপায় নেই। দাশবাবু একজন কর্মঠ পুলিশ ইন্সপেক্টর, যিনি দায়িত্ববোধ ও সততার দৃষ্টান্ত। ভোর থেকে রাত সমাজের নিরাপত্তা নিশ্চিত করাই তার একমাত্র লক্ষ্য। অপরাধ তদন্তে তিনি ধৈর্যশীল, আবার প্রয়োজন হলে কঠোরও। সহকর্মীরা তাকে সম্মান করেন তার দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও মানবিক ব্যবহারের জন্য। সাধারণ মানুষের কাছে তিনি ভরসার প্রতীক, কারণ তিনি ক্ষমতার অপব্যবহার নয়, ন্যায় প্রতিষ্ঠায় বিশ্বাসী। অপরাধী যত শক্তিশালী হোক, দাশবাবুর সামনে মাথা নোয়াতে বাধ্য। সমাজকে অপরাধমুক্ত করার স্বপ্নে তিনি নিরলস পরিশ্রম করেন, আর তার কাজ প্রমাণ করে একজন সত্যিকারের পুলিশ শুধু ইউনিফর্ম পরে না, দায়িত্বও বয়ে বেড়ায় শ্রদ্ধা ও সৎ মন দিয়ে। তাই আর সময় ব্যয় না করে দাশবাবু গেলেন টেলিফোন করতে। আমি আর ব্যোমকেশ আবার বাড়িটার সামনে এসে দাঁড়ালাম। তখনও কারো কোনো সাড়া শব্দ নেই। মিনিট 2 পরে দাশবাবু ফিরলেন। আমি ব্যাকআপ ডেকে পাঠিয়েছি ব্যোমকেশবাবু, ওরা 10 মিনিটের মধ্যেই চলে আসবে। খুব ভালো দাসবাবু, এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো গতি নেই। চলুন ওই দিকটায় গিয়ে দাঁড়ানো যাক। ব্যোমকেশের এই কথার পরে আমরা 3 জন বাড়ির উল্টো দিকের রাস্তায় গিয়ে দাঁড়ালাম। বাড়িটাকে আরেকবার ভালো করে দেখলাম। বাড়িটায় সংস্কারের অভাব স্পষ্ট। রং চটে গেছে জায়গায় জায়গায়, আবার কয়েক স্থানে ভেঙে পড়েছে প্লাস্টার। নিতান্তই দুরবস্থা। এইসবের মধ্যেই এসে উপস্থিত হলো পূর্ণ ব্যাকআপ দলটি। তাতে আছে 3 জন মহিলা কনস্টেবল আর 2 জন পুরুষ কনস্টেবল। ওরা সবাই চলে আসতে আবার জোর কদমে শুরু হলো ডাকাডাকি। দাশবাবু এবার হুঙ্কার ছাড়লেন যেন, এরপরেও যদি দরজা খোলা না হয় তবে এবাড়ির প্রতিটা সদস্য, মার্ক মাই ওয়ার্ডস, প্রতিটা সদস্যকে জেলে পাঠাবো আমি। সুতরাং আর বিলম্ব না করে দরজাটা খুলুন, না হলে দরজা ভেঙে ফেলতে বাধ্য হব আমরা। দাশবাবুর এই কথায় মনে হলো বাড়ির সদস্যরা এবার কিছুটা বিচলিত হয়ে উঠল যেন। ভেতরে শোনা যেতে লাগলো ইতস্তত পায়ের শব্দ। কারা যেন সন্তর্পণে কোনো কাজ সেরে নেওয়ার চেষ্টা করছে। শব্দগুলো চাপা কিন্তু স্পষ্ট, যেন পুরনো কাঠের মেঝেতে কেউ সাবধানে পা ফেলছে। মিনিট খানেক বাদে দরজার ভিতরে ছিটকানি খোলার শব্দ শুনতে পাওয়া গেল। দরজা খুলে অত্যন্ত বিরক্ত ও রাগত দৃষ্টি নিয়ে মুখ বাড়ালেন এক মহিলা। কি চাই আপনাদের?
মানুষকে সকাল সকাল বিরক্ত করা ছাড়া কি আপনাদের এই পুলিশদের আর কোনো কামকাজ নেই? আবার এই দুটো সঙ্গে এনেছেন কি করতে? আমরা খবর পেয়েছি যে আপনাদের বাড়িতে একটা মৃত্যু হয়েছে। আপনি সম্পর্কে মৃতের কে হন আমি জানি না, কিন্তু লাশ আটকে রাখার কোনো অধিকার আপনাদের নেই। এখন সরুন বলছি দরজার সামনে থেকে। আমাদের ভেতরে গিয়ে সবকিছু খতিয়ে দেখতে হবে। আইন আপনাদের ব্যক্তিগত শোকের চেয়ে বড়, এটা মনে রাখবেন। এবার দাসবাবুর কথায় মহিলা সত্যিই কিছুটা হকচকিয়ে গেলেন। ওনাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে দাসবাবু তার ফোর্স নিয়ে ঘরে প্রবেশ করলেন। পেছন পেছন আমরাও প্রবেশ করলাম। গুমোট বিশ্রী একটা গন্ধ। অনেকক্ষণ ঘর বন্ধ থাকলে ঠিক এমন গন্ধ বেরোয়। দাসবাবু কিছুটা বিরক্ত মুখে ঝাঁঝিয়ে উঠলেন আর নিজের দলের এক কনস্টেবলকে বললেন, এই বিশু, কই রে? আগে সব জানলাগুলো খোলতো। উফ, বাড়ি না কয়েদখানা কে জানে। আপনারা সব বদ্ধ উন্মাদ। আলো বাতাস ছাড়া কি মানুষ বাঁচতে পারে? সত্যি সকলে ঘরের সব দরজা জানলা শক্ত করে বন্ধ করে রেখে দিয়েছে। বাইরে রোদ ঝলমল, কিন্তু ভেতরে নেমে এসেছে অদ্ভুত এক অন্ধকার ও কুমোট ভাব। বাতাসহীন ঘর যেন শ্বাস রোধ করে রাখে জীবনের স্বাভাবিক ছন্দটাকে। কথার সুর থমকে গেছে, হাসির প্রতিধ্বনি হারিয়ে গেছে ভারী নীরবতায়। মনে হয় দেওয়ালগুলো যেন চিৎকার করে বলছে, একটু আলো ঢুকতে দাও, একটু হাওয়া বইতে দাও। দাসবাবুর হুঙ্কার শুনে তখনই ওনার সামনে উঠে দাঁড়ালেন এক বছর 40-45-এর ব্যক্তি। কিছুটা গম্ভীর অথচ দৃঢ় গলায় তিনি বললেন, শুনুন ইন্সপেক্টর, আমাদের দাদা মারা গেছেন। এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। দয়া করে আপনারা এর মধ্যে মাথা গলাতে আসবেন না। কে বা কারা আপনাকে আর আপনার সাথে এই লেজুর দুটিকে ডেকে পাঠিয়েছে তা তো আমি জানি না, কিন্তু দয়া করে এখন আপনারা আসুন, আমাদের একটু শান্তিতে থাকতে দিন। আপনাদের মনের মধ্যে কি চলছে তা বোঝার ক্ষমতা আমার নেই, কিন্তু আইনের চোখে আপনারা অপরাধী। একজন মৃত মানুষকে নিয়ে এরকম অপব্যবহার আপনারা করতে পারেন না। মানুষের শেষ মর্যাদাটুকুও কেড়ে নেওয়ার অধিকার আপনাদের কে দিয়েছে? দেখলাম ব্যোমকেশ ইতিমধ্যেই গোটা ঘরটা ভালো করে ঘুরে ঘুরে দেখছে। এবার সে হঠাৎ করে ওই মহিলাটিকে উদ্দেশ্য করে বলে উঠল, আপনি কি মৃত কালুবাবুর ছোট বোন? আপনার কি নাম? ততক্ষণে মহিলাটির হম্বিতম্বি বন্ধ করে দিয়েছে মহিলা কনস্টেবলদের মধ্যে দুজন মিলে। তবু মহিলাটি যেন দমে যাওয়ার পাত্রী নন। বেশ নাকাল হচ্ছে মহিলা কনস্টেবল দুজনের। আমি অদিতি মল্লিক, আপনাদের কালুবাবুর বোন। কিন্তু আপনারা কেন আমাদের ব্যক্তিগত বিষয় এভাবে নাকটা গলাচ্ছেন বলুন তো? সেটা তো আমি কিছুতেই বুঝতে পারছি না। আর আপনি কে বলুন তো মশাই? পুলিশ তো আপনি কোনো মতেই নন। সেটা আপনার পোশাকের ছিঁড়িছাদ দেখেই বোঝা যাচ্ছে। নমস্কার, আমি একজন সত্যান্বেষী, আপনারা যাকে পোশাকি ভাষায় গোয়েন্দা বলেন। দাসবাবুর তদন্তের স্বার্থে আমি আজ এখানে উপস্থিত হয়েছি। আমি আর আমার সাথে আমার হরিহর আত্মা তথা যোগ্য সহকর্মী ও নামকরা লেখক, আমরা এখানে সত্যের সন্ধান করতে এসেছি। আর কোনো কিছুরই তোয়াক্কা আমরা করি না। ব্যোমকেশের মুখে আমাদের পরিচয় পেয়ে মহিলা কিছুটা স্তম্ভিত হলেন। তারপর আমতা আমতা করে বললেন, কি? কিন্তু আপনি তো গোয়েন্দা। আমার দাদা মারা গেছেন অসুস্থতায়। তাহলে এখানে আপনার কাজটা কি মশাই? স্বাভাবিক মৃত্যুতে তো আপনাদের এত মাথা ব্যথা কেন? ব্যোমকেশ ওনার কথার কোনো উত্তর দিল না, বরং দাসবাবুকে ডেকে নিয়ে বলল, আসুন দাসবাবু, ভেতরের ঘরটা একটু দেখে আসি। আমরা তিনজন এগিয়ে গেলাম বাড়ির ভিতর দিকে। তৃতীয় ঘরটায় সামান্য একটা আলো জ্বলছিল। সেই ঘরে গিয়ে দেখলাম একটা শীর্ণকায় মরদেহ খাটিয়ার উপর নিথর হয়ে পড়ে আছে। চামড়া যেন হাড়ের সঙ্গে লেগে আছে, মুখের দিকে কুঁচকে গিয়েছে, যেন দীর্ঘ যন্ত্রণা সহ্য করেছে জীবিত অবস্থায়। শুকনো ঠোঁটের ফাঁকে সাদা একটা ছোপ আছে, চোখ দুটো আধ খোলা, তাতে নেই কোনো আলো, শুধু এক অদ্ভুত শূন্যতা। হাতের আঙুলগুলো শক্ত হয়ে মুষ্টিবদ্ধ, যেন মৃত্যুর আগো মুহূর্তেও কিছু আঁকড়ে ধরার চেষ্টা করেছিল। শরীরের ওপর মলিন কাপড়ের টুকরো, আর চারপাশে হালকা পচা গন্ধে বাতাস ভারী হয়ে আছে। মনে হয় জীবনের শেষ নিঃশ্বাসটুকুও সে চুপি চুপি ওই বাতাসের গভীরে মিশিয়ে দিয়েছে।
দেওয়ালের দিকে মুখ ফেরানো একটি ক্যালেন্ডার দেখা গেল। গতকালের তারিখটাই এখনো চিহ্নিত করা। ভালো করে মৃতদেহ দেখে নিয়ে ব্যোমকেশ বলল, দাসবাবু, আপাত দৃষ্টিতে বোঝা যাচ্ছে না যে মৃত্যু ঠিক কিভাবে হয়েছে, তবে মৃত্যু যে কাল রাতের দিকেই হয়েছে তাতে সন্দেহ নেই। আপনি এই মরদেহটা ফরেন্সিক টেস্টে পাঠাবার ব্যবস্থা করুন। ঘর থেকে বেরোবার আগে ব্যোমকেশ আরও একবার জায়গাটা ভালো করে পর্যবেক্ষণ করে নিল। খাটের পাশে একটা খালি গ্লাস আর একটা বাটি, তাতে একটা চামচ রাখা, যদিও সেগুলো ধোয়া। তাই দেখলাম ব্যোমকেশ আর ওগুলো নিয়ে কিছু বলল না। আমরা ঘরের বাইরে এলাম। দেখলাম তখনও অদিতি দেবী আর কালোবাবুর মেজ ভাই পরিমল মল্লিক কনস্টেবলদের শাসনে বন্দী। ব্যোমকেশ ওদেরকে উদ্দেশ্য করে বলল, বাড়িতে তো আরো 2 জন সদস্য থাকার কথা, তারা কোথায়? তারা কি এই মৃত্যু সম্পর্কে জানেন? অদিতি ও পরিমল পরস্পরের দিকে তাকালেন। তারপর অদিতি দেবী বললেন, ওই মেয়ে ছেলের কি আর নিচে নামার ফুরসত আছে নাকি? সেই যে কাল রাতে একবার দাদার মৃতদেহ দেখে উপরে উঠেছে, তারপর আর নামার হুঁশ নেই। সাথে আবার এই বিজন্মার বাচ্চাটা। আপদ আপদ, সব কটা আপদ। চলুন দাসবাবু, একবার উপরে যাওয়া যাক। ওই মহিলার সাথে একবার কথা বলা দরকার। এই বলে আমরা উপরে উঠতে লাগলাম। একটি জীর্ণ পুরাতন সিঁড়ি একতলা থেকে দোতলায় উঠে গেছে, কিন্তু প্রতিটি ধাপ যেন সময়ের ভারে ক্লান্ত। কাঠের তক্তাগুলো জায়গায় জায়গায় ফেটে গেছে, কিছু জায়গায় পেরেক বেরিয়ে আছে মরচে ধরা অবস্থায়। পায়ের চাপ পড়লে কঙ্কিয়ে ওঠে সিঁড়িটা, যেন অভিযোগ করছে বহু বছরের অবহেলার। দেওয়ালের পাশে ঝুলে আছে মাকড়সার জাল, তাতে ধুলো জমে রূপ নিয়েছে ধূসর পর্দার। পুরনো কাঠের গন্ধে আর স্যাঁতস্যাঁতে বাতাসে ভরে আছে চারিদিক। সিঁড়ির রেলিংটাও টালমাটাল। দোতলায় 2টি ঘর। বোঝা গেল প্রথম ঘরটাতেই কেউ রয়েছে। ব্যোমকেশ ধীরে ধীরে দরজায় কড়া নেড়ে ঘর খোলার অনুরোধ জানালো। মিনিট 2 পরে ঘর থেকে বের হলেন এক মহিলা। সে এক 25 বছরের যুবতী। মুখে বয়সের তুলনায় এক অদ্ভুত ক্লান্তি। গালের হাড়গুলো একটু উঁচু হয়ে আছে, মুখটা শুকনো, যেন দীর্ঘদিন ঘুমহীনতা আর চিন্তার ভারে ভরেছে। চোখ দুটো গভীর, তবু তাদের মধ্যে এক মলিন আলো, যেন কোনো এক হারানো স্বপ্নের শেষ প্রতিচ্ছবি এখনো সেখানে জ্বলে নিভে যাচ্ছে। ঠোঁটের কোণে একটুখানি কঠিনতা, আর কপালের ভাঁজে জমে থাকা অবসারের ছায়া। চুলগুলো এলোমেলোভাবে মুখে লেগে আছে, তবু তার মধ্যে এক নীরব সৌন্দর্য আছে, যেটা শব্দে বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। আমাদের দিকে একটু অবাক হয়ে তাকালেন তিনি। দাসবাবুর পুলিশি উর্দি দেখে তিনি যে বেশ ভয় পেয়েছেন তা বোঝা গেল। আমাদেরকে উদ্দেশ্য করে তিনি বললেন, এ কি, আপনারা কারা? এখানে কেন? কার অনুমতিতে আপনারা উপরে এসেছেন? নমস্কার, আমি সত্যান্বেষী। আপনার ভাসুর চরণ মল্লিক ওরফে কালুবাবুর মৃত্যুর কিনারা খুঁজতে আমরা এখানে এসেছি। আশা করি আপনি আমাদের সহযোগিতা করবেন। আপনি আমার পরিচিত, আগে কোনোদিন দেখিনি ঠিকই, কিন্তু আপনার নাম, আপনার কাজ সবই জানি। তাই আপনাকে সামনে পেয়ে অপরিচিত লাগছে না একটুও। আর আমার নাম সুমনা মল্লিক। আমি এবারই ছোট ছেলের স্ত্রী। আমার স্বামী মারা গেছেন বছর 2 আগে। তারপর থেকে এই বাড়িতেই থাকি। ঠিক আছে, কিন্তু বাইরে দাঁড়িয়ে সব কথা বলা যাবে না। চলুন আপনার ঘরের ভেতরে গিয়ে বসা যাক। এই বলে আমরা ঘরের ভেতর প্রবেশ করলাম। ছিমছাম ছোট্ট ঘর। দরজা খুলতেই দেখা যায় সাদামাটা পরিবেশ, কোনো আড়ম্বর নেই, নেই আধুনিক সাজসজ্জা। একপাশে পুরনো কাঠের খাট, তার উপর পরিপাটি চাদর, পাশে ছোট একটা টেবিল, তাতে কয়েকটা বই, কলম আর একটা ভাঙা কাঁচের গ্লাসে রাখা শুকনো ফুল। দেওয়ালে সস্তা কিন্তু পরিষ্কার পর্দা, জানালা দিয়ে ঢুকে আসে নরম আলো। কোণে একটি লোহার আলমারি, রং কিছুটা খসে গেছে। মেঝেতে চটের দরমা। ঘরটা দেখলেই বোঝা যায় আর্থিক সামর্থ্য খুব বেশি নয়, তবুও সবকিছু যত্নে রাখা, সাদামাটা কিন্তু শান্ত। এই স্বল্পতাতেই রয়েছে ঘরের নিজস্ব সৌন্দর্য। প্রবেশ করতেই দেখতে পেলাম একটি বাচ্চা মেয়ে। বয়স তার বছর 10 হবে।
বুঝলাম এটাই বাড়ির ছোট ছেলে বিমল মল্লিকের মেয়ে। সে খাটে খেলছে। আমরা গিয়ে ঘরে রাখা 3টে চেয়ার দখল করে বসলাম। তারপর প্রথম কথা বলা শুরু করলো ব্যোমকেশ নিজেই। আচ্ছা, আমাকে বলুন তো, আপনি তো জানেন যে কালুবাবু মারা গেছেন, তাহলে আপনি ওপরে বসে আছেন কেন? নিচে যাননি কেন? মানে এর কোনো বিশেষ কারণ? কি আর বলবো ব্যোমকেশবাবু, এই পাগলদের সাথে থাকা যায় না মশাই। যাকে তাকে ওরা দায়ী করছেন এই মৃত্যুর জন্যে। কথাবার্তার কোনো ভিত্তি নেই। দাদা তো অসুস্থতায় মারা গেছেন, সে কথা জানে ওরা, অথচ ওরা কখন কি কথা বলছে কোনো ঠিক নেই। নিচে কেবলই ঝগড়া আর তিক্ততা। তাই আমি আমার মেয়েকে নিয়ে ওপরেই ছিলাম। আপনারা এই বাড়িতে থাকেন কেন সুমনা দেবী? সুমনা দেবীর মুখটা এবার ফ্যাকাশে হয়ে গেল। তিনি কিছুটা সময় নিলেন, হয়তো কি বলবেন সেটাই গুছিয়ে নিলেন নিজের মধ্যে। তারপর বললেন, আমি শ্বশুর বাড়িতে থাকি আমার 10 বছরের মেয়েকে নিয়ে। স্বামী বিমল মারা গেছেন 2 বছর আগে। বিমলের কাজ ছিল জায়গায় জায়গায় মাছের খাবার সরবরাহ করা। আমার বাবাও নিজের পুকুরের জন্য নিতেন। সেই সুবাদেই প্রথম আলাপ আমাদের। বাবার সঙ্গে পুকুরে যেতাম, আর বিমল তখন ট্রাকে করে মাছের খাবার নিয়ে আসতো। কাজের ফাঁকে ফাঁকে কথা হতো। কখন যেন চেনা জানা থেকে সম্পর্কটা একটু গভীরে গিয়েছিল। একটা মন্দিরে গিয়ে আমরা বিয়ে করেছিলাম, কারণ আমার বাবা বিয়েতে রাজি হলেও বিমলের মা রাজি ছিলেন না। যদিও বিয়ের পরে বিমল আমায় নিয়ে উঠেছিল একটা ভাড়া বাড়িতে। আমাদের সংসার ছিল খুব সাধারণ। সকাল থেকে সন্ধে পর্যন্ত পরিশ্রম, তবু শান্তি ছিল। কিন্তু হঠাৎ একদিন সব শেষ হয়ে গেল। ট্রাক অ্যাক্সিডেন্টে বিমল মারা গেল। রয়ে গেলাম আমি আর আমাদের মেয়ে। বাবার বাড়িতে ওঠার সাধ্য ছিল না, তাই মেয়েকে নিয়ে বাধ্য হয়ে এখানেই থাকি। এই বাড়ির লোক আমাকে পছন্দ না করলেও মাথা গোঁজার আর কোনো উপায় ছিল না। বুঝলাম। তাহলে আপনার সংসার চলে কিভাবে? ওই এবারের লোকেরাই দুবেলা খাবারটা দেয়। বাবা মাসে মাসে খুব অল্প একটা টাকা পাঠান, আর টুকিটাকি যা বিমলের সঞ্চয় ছিল সেসব দিয়েই আর কি কোনো মতে কষ্টের সৃষ্টে চলে যায় আমাদের। তাও এখন আমার ভাসুর মানে কালুদার চলে যাবার পরে এরা আমাকে এ বাড়িতে আর আশ্রয় দেবে কিনা আমি জানি না। আর আপনার মেয়ের লেখাপড়ার খরচ, সেই খরচ জোগাড় হয় কিভাবে? এই বয়সে পড়াশোনা বন্ধ হয়ে গেলে তো খুব ক্ষতি হবে। ব্যোমকেশের এ কথা শুনে সুমনা দেবীর মুখ আরো ফ্যাকাশে হয়ে গেল। সে বেশ কিছুক্ষণ নীরব বসে রইল। মেঝেতে রাখা বইগুলোর দিকে তাকিয়ে যেন নিজেকে সামলে নিল। তারপর খুব মৃদু গলায় একটা লজ্জিত ভঙ্গিতে বললেন, আসলে ব্যোমকেশবাবু, আমার মেয়েটা বোবা, ও কথা বলতে পারে না। ওর বাবা বেঁচে থাকতে এইসব বোবা বা কালা বা অন্যান্য শারীরিক প্রতিবন্ধকতা সম্পন্ন বাচ্চাদের পড়ানোর একটা স্কুলে আমার মেয়েকে পড়াতাম। কিন্তু এখন সে খরচ বহনের ক্ষমতা আমার নেই। তাই যতটা পারি আমি নিজেই ওকে লেখাপড়া শেখাই। বাড়িতে থেকে সবটা হয় না, কিন্তু আমার আর অন্য কোনো সংস্থান নেই যে। আমার সব স্বপ্ন ওকে ঘিরেই ছিল, কিন্তু এখন সব যেন ম্লান হয়ে গেছে। আচ্ছা, বেশ, বুঝতে পেরেছি। আপনারা এখন সাবধানে থাকুন। এখন আমার বিশেষ কিছু জানার নেই। কালুবাবুর মৃতদেহ ফরেন্সিকে যাবে, তারপর সৎকার। এখন বেলা 11টা, তার মানে সব মিটতে মিটতে মোটামুটি বিকেল হয়ে যাবে। আমি আমার বন্ধুটি আবার জিজ্ঞাসাবাদে আসবো সন্ধে 8টার পরে। সকলে দয়া করে প্রস্তুত থাকবেন। আপনারা কেউ বাড়ির বাইরে যাবেন না। সুমনা দেবীর ঘর থেকে বেরোবার সময় ব্যোমকেশ আবার ঘরের প্রতিটা অংশ মন দিয়ে দেখে নিল। টেবিল, বইয়ের র্যাক, ডাস্টবিন, পাঁপোশের তলা, কিছুই বাদ দিল না। এমনকি জানলার পাল্লাতেও সে যেন কিছু খুঁজছিল। মিনিট কয়েক বাদে আমরাও বাড়ির সকলকে বিদায় জানিয়ে বাড়ির পথে রওনা হলাম। বাড়ি যাওয়ার সময় ব্যোমকেশের সাথে বিশেষ খুব একটা কথা হলো না। আমি ভেবেছিলাম কথা বলবো, কিন্তু তার মুখ দেখে মনে হচ্ছিল সে যেন মনের মধ্যে এক জটিল ধাঁধার সমাধান করছে। তাই আর ওকে নিয়ে ঘাঁটিনি। বাড়ি ফিরে স্নান খাওয়া সারার পর দেখলাম ব্যোমকেশ নিজের স্টাডি রুমে বসেছে।
নিশ্চয়ই ও খুব গুরুত্বপূর্ণ কিছু একটা ভাবছে এই কেসটা নিয়ে। এখন আমার বাড়িতে থাকলে চলবে না, যেতে হবে প্রকাশকের অফিসে। হাতে গুছিয়ে রাখা পাণ্ডুলিপি, মনে সামান্য উত্তেজনা আর একটু দুশ্চিন্তাও আছে। পথে যেতে যেতে বারবার মনে হচ্ছে সব ঠিকমতো সাজানো হয়েছে তো। বিকেলের মধ্যে বাড়ি ফিরতে হবে, কারণ আজকে সন্ধ্যাবেলায় আবার সেই অদ্ভুত বাড়িতে যেতে হবে জিজ্ঞাসাবাদের জন্য। কাজ মিটিয়ে বাড়ি ফিরতে প্রায় 5:30 বাজল। দেখলাম বাড়িতে ব্যোমকেশ নেই। পুঁটিরাম জানালো আমি বেরাবার ওই ঘণ্টাখানেক বাদেই ও বের হয়েছে। কোথায় গেছে তা পুঁটিরাম জানে না। আমাকে চা দিয়ে সে আবার রান্নাবান্নায় মন দিল। আমি তখন সকালের অদ্ভুত ওই মানুষগুলোর মানসিক বিকৃতির কথা চিন্তা করে আরও একবার পুরো বিষয়টাকে এককাট্টা করার চেষ্টা করছিলাম। সত্যিই বড় অদ্ভুত ওই বাড়ির লোকগুলো। লাশকে কেউ ঘরে ফেলে রাখে? এইসব মানুষের মনস্তত্ত্ব বোঝা এক কঠিন কাজ। আরও ঘণ্টাখানেক কেটে গেল। ব্যোমকেশের কোনো পাত্তা নেই। কোথায় কি করছে কি জানি। আরও প্রায় 25 মিনিট পরে টেলিফোনটা বেজে উঠল। ধরলাম টেলিফোনটা। ব্যোমকেশের ফোন। বাহ, ফোন যখন রিসিভ করেছো তখন নিশ্চয়ই বাড়ি এসে গেছো ভাইয়া। শোনো, কাজের কথাটাই আগে বলি। আমি একটু কাজে কয়েকজনের সঙ্গে দেখা করতে বেরিয়েছিলাম। অনেক গুরুত্বপূর্ণ তথ্য জোগাড় করতে হয়েছে। কিন্তু তুমি এখন কোথায়? পুরো কথাটা আগে শোনো ভাইয়া। আমি বলতে গেলে এখন দাসবাবুর থানার কাছেই রয়েছি, ঠিক আছে? মোড়ের মাথায় যে চায়ের দোকানটা দেখলে, ওখানেই আছি। একটা ট্যাক্সি ভাড়া নিয়ে এখানেই চলে এসো, আমি অপেক্ষা করছি। একসাথে চরণবাবুদের বাড়িতে যাব। হাতে সময় আছে, ধীরে সুস্থে এসো, বুঝলে? হ্যাঁ, সে তো না হয় হলো, কিন্তু তুমি গেলে কোথায় কোথায়? সাক্ষাতে সব বলবো বন্ধু, সব কথা হবে, একটু অপেক্ষা করো। ব্যোমকেশ ফোনটা কেটে দিল এটা বলি। এরপরে আর কি, তৈরি হয়ে বাইরে বেরোলাম। বড় রাস্তায় এসে একটা ট্যাক্সি নিতে হবে। ট্যাক্সি ধরে ওখানে পৌঁছতে প্রায় 15 মিনিট লাগলো। দেখলাম ব্যোমকেশ চায়ের দোকানেই বসে আছে। ট্যাক্সির ভাড়া মিটিয়ে ওর সামনে গিয়ে উপস্থিত হলাম। কি হে ভায়া, বলো এবার ব্যাপারখানা কি? সেরকম কিছুই নয়। দুপুরে হঠাৎ মনে হলো চরণবাবুর ঘনিষ্ঠ ও বন্ধুদের সঙ্গে কথা বলাটা দরকার। তাই দাসবাবুকে ফোন করি। ওনার থেকেই একজন দোকানদারের সন্ধান পাই। তার দোকান এই থানার থেকে মিনিট 5 দূরে, তাই এখানেই চলে আসি। আগে ওনার সাথে কথা বললাম, আর ওনার থেকেই আরও জনা 2-1 খোঁজ পেলাম। তাদের সাথেও কথা বলেছি। তারপর এই ঘণ্টা 2 আগে থানায় পোস্টমর্টম রিপোর্ট এলো। সেই রিপোর্ট দেখে এখানে এসে বসলাম। দাসবাবু কোথায় যেন একটা কাজে গেলেন। পোস্টমর্টেমে কি পাওয়া গেল? খুন। সুচারু হস্তে সুপরিকল্পিত খুন ভাইয়া। এবার আসল খেলাটা শুরু হবে। খুন? সকালে খুনের তো কোনো চিহ্নই চোখে পড়ল না। তা খুনটা কিভাবে হয়েছে? খুনে ব্যবহৃত পদার্থটা হলো হাইড্রোজেন সাইনাইড। দীর্ঘদিন এই বিষের প্রভাবে মৃত্যু হয়েছে কালু ওরফে চরণবাবুর। পোস্টমর্টম রিপোর্টে স্পষ্ট উঠে এসেছে যে ওই ব্যক্তিকে হঠাৎ নয়, দীর্ঘদিন ধরে সামান্য পরিমাণে বিষ খাইয়ে খুন করা হয়েছে। শরীরে বিষাক্ত উপাদানের ধীর জমাট বাঁধা চিহ্ন পাওয়া গেছে, যা পরিকল্পিত হত্যার ইঙ্গিত দেয়। চিকিৎসকরা বলছেন এই ধরনের মৃত্যুতে ভিকটিম সহজে কিছু বুঝতে পারে না, শুধুই ক্রমাগত অসুস্থ হয়ে পড়ে। কালুর সাম্প্রতিক শারীরিক দুর্বলতা আর ক্ষীণ স্বাস্থ্যের কথা প্রতিবেশীরাও লক্ষ্য করেছিলেন। রিপোর্ট হাতে পেয়ে পুলিশ এখন সন্দেহের তালিকা তৈরি করছে। কে এত ধৈর্য ধরে বিষ দিয়েছে তার উত্তর খুঁজতে তদন্ত শুরু হয়েছে। এই মামলাটি তাই সাধারণ মানুষ নয়, অন্তত ঠান্ডা মাথার ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করছে। এই বিষয়ের উৎসই হলো আসল রহস্যের চাবিকাঠি। মানে স্লো পয়জনিং? কিন্তু এ কাজ করলো কে? তা এখনো বলা সম্ভব নয়। আরো তদন্ত, আরো জিজ্ঞাসাবাদ দরকার। তা এখন কি করবে ভাবছো তুমি? আপাতত ও বাড়িতে গিয়ে সবার সাথে আরেকবার ভালো করে কথা বল, তারপর না হয় আগামী প্ল্যান অফ অ্যাকশন ঠিক করা যাবে। কালুবাবুর বাড়ির লোকেরা জানে যে উনি খুন হয়েছেন? না, আমি দাসবাবুকে বলেছিলাম আগেই যদি পোস্টমর্টমে অস্বাভাবিক কিছু পাওয়া যায় তবে তা এখনই ওদের জানানোর প্রয়োজন নেই। আমি কালুবাবুদের বাড়ি পৌঁছলাম ওই সন্ধে 8টার একটু পরে।
দেখলাম বাড়িতে সবারই মুখ ভার। পরিমলবাবু ও অদিতি দেবী নিচে বসেছিলেন। ওরাই জানালেন যে সুমনা আর তার মেয়ে উপরের ঘরে রয়েছে। বোমকেশ সুমনাকে ডেকে পাঠালো। সকলে নিচে উপস্থিত হলে সে বলল, আমি এবং আমার সহকারী বন্ধুটি কালুবাবুর ঘরে গিয়ে অপেক্ষা করছি। আপনাদের আমি একে একে ডেকে পাঠিয়ে কিছু কথা জিজ্ঞেস করব। আমার সেই তথ্যগুলো জানা দরকার। কিন্তু দাদাকে নিয়ে এখন আর প্রশ্ন উত্তর করে আমাদের বিব্রত করা যে সম্পূর্ণ অনর্থক ব্যোমকেশ বাবু। দাদার দেহ কোনো ঝঞ্ঝাট ছাড়াই দাহ হয়ে গেছে, তাহলে এখন এসব কেন? আর আপনারা আমাদের শান্তি নষ্ট করতে এসেছেনই বা কেন? নিশ্চয়ই দরকার আছে, না হলে আমি কি কারণে আমার মূল্যবান সময় অপচয় করে বিনা কোনো নিয়োগে খামোখা একটা বিষয় মাথা ঘামাবো? কিন্তু এসবের কারণটা তো আগে স্পষ্ট হওয়া দরকার, তাই না? আমার তদন্তে দয়া করে অসহযোগিতা করবেন না, না হলে কিন্তু আপনাদেরই বিপদ বাড়বে। এসবের মধ্যে দেখলাম সুমনাই একদম চুপ, কোনো কথা বলছে না। পরিমল ও অদিতি পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করল। তারপর অদিতি উঠে গিয়ে কালোবাবুর ঘরের আলো পাখা জ্বালিয়ে দিয়ে এলো। আমরা আর সময় নষ্ট না করে ও ঘরে গিয়ে বসলাম। প্রথম ডাক পড়ল পরিমলবাবুর। পরিমলবাবু, আপনি কি কাজ করেন? কিছুই করি না, কাজ করার প্রয়োজন হয় না। তাহলে সংসারে আপনি কোনো টাকা দেন না, তাই তো? এটা আমাদের নিজেদের বিষয়, এটা আপনাকে জানাবো কেন? কেসটা যে এখন পুলিশের অধীনে নেই, তাই আমি জানতে বাধ্য। দাদা আমাদের কাজে যাওয়া অপছন্দ করতেন, তাই কাজ ছেড়ে দিয়েছি। আগে একটা ল্যাবে কাজ করতাম। সংসারটা কি পুরোটা আপনার দাদার টাকাতেই চলতো? হ্যাঁ, তা বলতে পারেন। যদি অতিরিক্ত কিছু দরকার হতো তখন আমাদের পারিবারিক সম্পত্তি থেকেই তা নিয়ে নেওয়া হয় কাজ চালানোর জন্য। বেশ, বুঝলাম। আপনি বিবাহ করেছেন? না, করিনি। কেন এসব জানতে চাইছেন বলুন তো? বিবাহ না করার পেছনে কোনো কারণ? সে এক লম্বা কাহিনী। আমরা হাতে সময় নিয়েই এসেছি পরিমলবাবু, আপনি বলুন। পরিমল কিছুক্ষণ ইতস্তত করে যেন নিজেকে গুছিয়ে নিচ্ছিলেন। তারপর বললেন, আসলে অনেক ছোট তখন আমরা। আমাদের বাবা আমাদের 5 ভাই বোনকে রেখে চলে যান আরেকটি বিয়ে করে। এই বাড়িটা আর কিছু গচ্ছিত নগদ টাকা তিনি মায়ের নামে করে চলে যান। সেই থেকে আমার মা ওই বিবাহ বিষয়টাকেও ঘেন্না করতে শুরু করেন। বর্দা মানে কালুদার তখন বয়স পরিণত, সেও বিষয়টা বুঝতে পেরেছিল, তাই সেও এই বিবাহ জিনিসটাকে ঘেন্না করত। নিজেও বিয়ে করেনি, আর আমরাও ওকে দেখে আর বিবাহ করিনি। একবার আপনাকে বাধা দিচ্ছি, 1 সেকেন্ড। 5 ভাই বোন বলতে? আমাদের একটি ছোট বোন ছিল, তার নাম বিদিশা। সে বাড়ি থেকে পালিয়ে গিয়ে মাত্র 18 বছর বয়সে বিয়ে করে নেয় এক কারখানার মজুরকে। মা আর দাদা তাকে মেনে নেননি। বিয়ের কয়েক মাস যেতে না যেতেই জানা যায় বিদিশার স্বামী সম্পূর্ণ দুশ্চরিত্র। বিয়ের পরে বোন ধীরে ধীরে বুঝতে পারে তার স্বামী চরিত্রহীন, ভেঙে যাচ্ছে বিশ্বাসের সমস্ত স্তম্ভ। প্রতিদিনের অপমান আর মানসিক যন্ত্রণায় তার মনে সৃষ্টি হয় গভীর হতাশা। সেই পরিবারের সামনে কিছুই বলতে পারতো না, লজ্জা আর ভয়ের চাপ তাকে চুপ করিয়ে দিত। দিনগুলো একসময় অসহনীয় হয়ে ওঠে। এক সন্ধ্যায় নিজের কষ্ট আর অপমান আর নিতে না পেরে সে আত্মহত্যা করে। তার মৃত্যু পরিবারের হৃদয়ে বিষাদ রেখে যায়। একটি মেয়ে যে বাঁচতে চেয়েছিল, লড়াই করতে চেয়েছিল, কিন্তু একাই হারিয়ে গেল। তখন সে লজ্জা আর ঘৃণায় আত্ম অভিমানে দগ্ধ হয়ে আত্মহত্যা করে। সেই ঘটনার পর থেকে আমাদের মনে বিয়ে নিয়ে আরো ঘৃণা, আরো ভয় ঢুকে যায়। বুঝলাম। আর আপনাদের ছোট ভাই? সেও তো ওই প্রায় একই ব্যাপার। মা আর দাদার হাজার নিষেধ সত্ত্বেও বিয়ে করলো, আর ওই রাক্ষসী মেয়ের পাল্লায় পড়ে কুচি বয়সে প্রাণটা হারালো। যেন আমাদের পরিবারের অভিশাপই যেন তাকে টেনে নিয়ে গেল। তাহলে তো দেখছি বিষয়টার সাথে আপনাদের পরিবারের বেশ কিছু ট্র্যাজেডি জড়িয়ে রয়েছে। তা বলতেই পারেন ব্যোমকেশ বাবু। ঠিক আছে পরিমলবাবু, আপনাকে আর বিরক্ত করব না এখন। যাবার আগে শুধু বলে যান, আপনি কোনো ল্যাবে কর্মী ছিলেন? আপনার অতীতটা আগে থেকে জানাটা দরকার, পরে ভালোভাবে বসে আলাপ সালাপ হবে। উষা ফাউন্ডেশন পরিচালিত রসায়ন মহল ল্যাবে আমি কাজ করতাম। অনেক বছরই কাজ করেছিলাম সেখানে, কিন্তু পরে ছেড়ে দিতে হলো সেটা, দাদা বারণ করায়। ঠিক আছে, আপনি আসতে পারেন। দয়া করে অদিতি দেবীকে একটু ডেকে দেবেন। পরিমলবাবু বেরিয়ে গেলে আমি আর ব্যোমকেশ মুখ চাওয়াচাওয়ি করলাম।
তারপরেই ঘরে ঢুকলেন অদিতি দেবী। আমার কিন্তু ধৈর্যের বাঁধ ভাঙছে। আপনি আগে দয়া করে বসুন, শান্ত হন। আপনার বেশি সময় আমি নেব না। আপনাকে কিছু জরুরি প্রশ্ন করার আছে, সেটা জেনে গেলেই আপনাকে আর বিরক্ত করব না। বলুন, আপনি কি জানতে চান? আপনি কি আগে কোনো চাকরি করতেন? হঠাৎ এই প্রশ্ন? দরকার আছে, তাই চাইছি। অযথা সময় নষ্ট না করে সরাসরি উত্তর দিলেই খুব বেশি খুশি হব আমি। আমি মাইক্রোবায়োলজিতে মাস্টার্স করেছিলাম। একটা কলেজে আগে পার্ট টাইম লেকচারারের কাজ করতাম। বেশ কয়েক মাস আগেই শিক্ষকতা করেছি ওই কলেজে, কিন্তু পরে দাদা আর মায়ের কথায় সেই চাকরি থেকে আমি রিজাইন করি। আপনাকে দেখে শিক্ষিতই মনে হচ্ছে। তার ওপর আপনার ঘরে বেশ কিছু জীববিদ্যা সংক্রান্ত বই আমি দেখেছি, সেই কারণেই জিজ্ঞেস করলাম। ঠিক, ওগুলো আমার ধ্যান জ্ঞান। এখনো দিনের অনেকটা সময় ওগুলোর মধ্যেই ডুবে কাটাই। এবার বলুন তো, আপনি কালুবাবুকে খুন করলেন কেন? আচমকা ব্যোমকেশের এরকম বেয়াক্কেল প্রশ্ন শুনে অদিতি দেবী প্রচণ্ড চমকে উঠলেন আর রেগেও গেলেন একই সাথে। হোয়াট? আমি আর দাদাকে খুন? কিন্তু দাদার মৃত্যু তো স্বাভাবিক। আপনি এসব আবোল তাবোল কেন বলছেন বলুন তো? উত্তেজিত হবেন না অদিতি দেবী। আপনার দাদাকে খুনই করা হয়েছে। পোস্টমর্টমে তা পাওয়া গেছে। পোস্টমর্টম রিপোর্টে দীর্ঘদিন ধরে সামান্য পরিমাণে বিষ খাইয়ে খুন করা হয়েছে, এটা প্রমাণিত হয়েছে। শরীরে বিষাক্ত উপাদানের ধীর জমাট বাঁধা নিশ্চিত পাওয়া গেছে এবং আমার নির্দেশেই এ খবর এখনো আপনাদের থেকে গোপন রাখা হয়েছে। কি মুশকিল! কে কেন খুন করবে দাদাকে? আর কিভাবে বা খুন হলো? ওসব পরে আলোচ্য। আগে বলুন তো, আপনার দাদাকে খেতে কে দিত? অদিতি খবরের প্রাথমিক ধাক্কাটা ততক্ষণে কাটিয়ে উঠেছে। সে বলল, সকালের দিকটা আমি খেতে দিই আর বিকেলের দিকে সুমনা। আচ্ছা বেশ, অনেক ধন্যবাদ। আপনি এখন আসতে পারেন। দয়া করে সুমনাকে একটু এ ঘরে পাঠিয়ে দেবেন। অদিতি দেবী ঘর থেকে চলে যেতেই আমি ভাইয়াকে জিজ্ঞেস করলাম, কে খুন করেছে কিছু ধরতে পারছো? না, এখনই বলা সম্ভব নয়। বাড়ির সকলেরই সুযোগ আছে, কিন্তু কার মোটিভটা স্ট্রং সেটা দেখতে হবে। বাইরের কেউ খুন করেনি, খুনি এই 3 জনের মধ্যেই কেউ একজন। খুনটা এমনভাবেই হয়েছে যাতে কোনো প্রমাণের অস্তিত্ব না থাকে। সেই প্রমাণগুলোকে এক সূত্রে গেঁথে একটা থিওরি খাড়া করতে হবে আমাদের। সেখান থেকে উঠে আসা নানান প্রশ্নের সমাধান করে খুনিকে খুঁজে বের করতে হবে আমাদের। এই খুনের পদ্ধতিতে একটা গভীর চাতুর্য আছে। কালুবাবুকে ধীরে ধীরে বিষ দিয়ে মারা হয়েছে, অর্থাৎ খুনির যথেষ্ট সময় ছিল। এটা হঠকারিতার ফল নয় এবং এক ঠান্ডা মাথার পরিকল্পনা। ব্যোমকেশের কথা শেষ হতে না হতেই ঘরে প্রবেশ করলেন সুমনা দেবী, চোখে মুখে আতঙ্ক। আসুন, এই চেয়ারটায় বসুন আপনি, সুমনা দেবী। অল্প কিছু ফর্মাল জিজ্ঞাসাবাদ আর কি। বলুন ব্যোমকেশ বাবু। কালুবাবু যে খুন হয়েছেন এই কথা আপনি জানেন? হ্যাঁ, এইমাত্র বৌদি বললেন। আপনি এ কথা আগে জানাননি কেন আমাদের? আপনি বুঝতে পারছেন না সুমনা দেবী, আগে থেকে এটা জানালে খুনি যে সাবধান হয়ে যেত। বুঝতেই পারছেন, গোপনীয়তা রক্ষা করা আমাদের পেশার একটা অংশ। কিন্তু খুনি কে আপনি কি জানতে পেরেছেন? মনে হচ্ছে পেরে গেছি, কিন্তু তার নামটা এখনই জানানো সম্ভব নয়। আমার আর একটু সময় লাগবে। আচ্ছা বেশ, কিন্তু খুনি কি এ বাড়ির কেউ? অবশ্যই এ বাড়িরই তিনি একজন, কারণ খুনের পন্থা দেখে সহজেই অনুমেয় যে বাইরের কেউ খুনটা করতে পারবে না। কিন্তু এখন এসব থাক, কাজের কথায় আসি। বলুন, আপনি কি জানতে চান? বাড়ির কর্তা তো এখন আর বেঁচে নেই, তাহলে আপনি থাকবেন কোথায়? এ বাড়িতে কি আপনার ঠাঁই হবে? সুমনার চোখের কোণা বেয়ে নেমে এলো রিজু অশ্রুধারা। সে কাঁপা কাঁপা গলায় বলল, জানি না ব্যোমকেশ বাবু, জানি না। এনারা দুজনেই আমায় বা আমার মেয়েকে পছন্দ করেন না। ওনারা ভাবেন ওদের ছোট ভাই বিমলের মৃত্যুতে নাকি আমরাই দায়ী। চরণবাবু আমাকে আশ্রয় দিয়েছিলেন, কিন্তু এখন আর সেই মাথা গোঁজার ঠাঁই পাবো কিনা জানা নেই। বুঝলাম, দয়া করে ভেঙে পড়বেন না, নিজেকে সামলান। জীবনে এখনো অনেক কঠিন লড়াই আসবে। যদি আমাকে এরা বাড়ি থেকে বের করে দেয় তাহলে আমি কোথায় গিয়ে উঠবো জানি না ব্যোমকেশ বাবু। কিছু ভাবতে পারছি না আমি আর। আপনি আগে শান্ত হন।
সুমনা দেবী, আমাকে বলুন কালুবাবু ওরফে চরণ বাবুকে কে খেতে দিত? দিদিভাই সকাল থেকেই দাদা দেখাশোনা করতো, দুপুরের রান্না খাওয়া দাওয়া সবই করতো। আর আমি বিকালের পরে থেকে রান্না আর সকলকে খেতে দেওয়া সংক্রান্ত সব কাজ করতাম, কারণ সকালের দিকটা সবার ঘর ঝাঁট দেওয়া, কাপড় কাচা আর অনেক কাজ থাকে। কালুবাবুর এই অসুস্থতাটা কতদিনের? উনি নেশা করতেন, অসুস্থতা বহুদিনের, কখনো বাড়ে কখনো কমে। তবে এবারে ওই মার্চ মাসের শেষ থেকেই বারবার নানান রোগে ভুগতে শুরু করেন উনি। ডাক্তার দেখাচ্ছিলেন নিয়মিত, কিন্তু খুব যে কাজ হচ্ছিল তা তো বলতে পারি না। ওনার শ্বাস নিতে কষ্ট হতো, যেন বুকে ভারী পাথর চেপে আছে। মাঝে মাঝে হঠাৎ করে তীব্র ব্যথা উঠতো বুকে, তখন মুখের রং ফ্যাকাশে হয়ে যেত। পরিবার বারবার হাসপাতালে যেতে বললেও তিনি গুরুত্ব দিতেন না, ভেবেছিলেন সামান্য সমস্যা। কিন্তু সেই যন্ত্রণার মুহূর্তগুলোতে চোখে ফুটে উঠত ভয় আর অসহায়তা। ধীরে ধীরে হাঁটা চলাও কমে যায়, ছোট কাজ করতেও ক্লান্ত হয়ে পড়তেন। বেশ, ডাক্তারের নাম টেলিফোন নাম্বারটা আমার দরকার। পরিমল বাবুর কাছে পেয়ে যাবেন সেটা। আচ্ছা সুমনা দেবী, বলুন তো আপনার ঘরে দেখলাম বেশ কিছু ইতিহাস বই, গোয়েন্দা গল্পের বই, জীববিদ্যার বই, এগুলো কি সব আপনারই? আমি পড়তে খুব ভালোবাসি ব্যোমকেশ বাবু, তবে সব বই আমার নয়, অত কেনার সামর্থ্য আমার নেই। ইতিহাসের বইগুলো আমার নিজের, বাকি সব বই দিদিভাই আর পরিমল বাবুর থেকেই চেয়ে নেওয়া। আচ্ছা বেশ, এবার আপনি আসতে পারেন, আমরাও এবারে উঠবো। অনেক ধন্যবাদ। আপনি একবার শুধু পরিমল বাবুকে গিয়ে বলুন যে ডাক্তারবাবুর নাম, ঠিকানা আর টেলিফোন নাম্বারটা লিখে দিতে। সুমনা ঘর থেকে বের হয়ে গেল। আমি আর ব্যোমকেশ একটু বসে থেকে তারপর উঠলাম। বাইরে আসতেই উত্তেজিত পরিমলবাবু বললেন, দাদা খুন হয়েছে ব্যোমকেশ বাবু? কিন্তু কিভাবে? আপনি জানেন খুনি কে? এখনই নিশ্চিত নই আমি, তবে খুনি এ বাড়িরই একজন, বাকিটা ক্রমশ প্রকাশ্য। এই বলে ডাক্তারের নাম আর ঠিকানার কাগজটা পকেটস্থ করে নিল ব্যোমকেশ। আমি আরও বাড়ি থেকে বিদায় নিলাম। বাইরে রাস্তায় এসে ঘড়ি দেখলাম, রাত প্রায় 10টা। অনেক রাত হয়েছে। ওকে জিজ্ঞেস করলাম, তুমি কি সত্যি জানো না খুনি কে? আমি যেটুকু বুঝলাম, খুনি বাড়ির কেউ। অদিতি দেবী মাইক্রোবায়োলজিতে মাস্টার্স। বিষাক্ত উপাদান, তার দীর্ঘমেয়াদী প্রভাব, এসব সম্পর্কে তার ভালো জ্ঞান থাকাটা অস্বাভাবিক কিছু নয়। এই তথ্যটা গুরুত্বপূর্ণ যে উনি রান্নাঘরের কাজও করত, অন্যদিকে সুমনাও তো খাবার দিত। কালুবাবুর কাছে সম্পত্তির পরিমাণও বেশ ছিল। পরিমলবাবু, অতিথি দেবী, এরা দুজনেই উত্তরাধিকারী। সুমনার কি লোভ থাকতে পারে? হয়তো কোনো আর্থিক প্রলোভন। আমাদের এখন দেখতে হবে আসল খুনিকে, অদিতি দেবী নাকি সুমনা দেবী। আমার তো অদিতি দেবীকেই সন্দেহ হচ্ছে। কিন্তু তুমি অদিতি দেবীকে এত সহজে ছেড়ে দিলে কেন? উনি তো রেগে গিয়েছিলেন খুনের বিষয়টা শুনে। ছেড়ে দিলাম কারণ ওনার ডাকটা আসল ছিল। উনি হতভম্ব হয়ে গিয়েছিলেন, রাগে ফুঁসছিলেন, কিন্তু ভয়ের কোনো চিহ্ন আমি দেখিনি। ভয় তখনই হয় যখন কেউ ধরা পড়ার আশঙ্কায় থাকে। কিন্তু এই কথাটা বলতে বলতে ব্যোমকেশ হঠাৎ চুপ করে গেল। তার মুখ চোখ দেখে মনে হচ্ছিল কিছু একটা আন্দাজ করেছে ও। তারপর সে বলে উঠল, আমি জানি খুনিকে, আর খুন করেছে কিভাবে তাও জানি। কিন্তু যেটা জানি না সেটা হলো খুনের মোটিভ। সেটা না পেলে খুনিকে দোষী সাব্যস্ত করা যাবে না, তাই আগে মোটিভের সন্ধানে নামব। মিনিট 10 মধ্যে আমরা বাড়ি ফিরলাম। খাওয়া দাওয়া সেরে আমি আমার লেখার কাজ নিয়ে আবার বসলাম। বড্ড ধকল গেছে আজ, কিন্তু কিছু করার নেই। এই কাজটা আজকে শেষ করতেই হবে। খেয়াল করলাম ও রাত প্রায় 11টা নাগাদ কাউকে একটা টেলিফোন করলো নিজের ঘর থেকে। বুঝতে পারলাম না কার সাথে কি কথা হলো, আর সত্যি বলতে ভালো লাগছিল না ওসব নিয়ে ভাবতে। এখন কাজটা শেষ করে একটু সুনিদ্রা হলে বাঁচি আর কি। পরদিন সকালে ঘুম ভাঙল ওই 7টা নাগাদ। দেখলাম বন্ধুবর তাড়িয়ে তাড়িয়ে চা খাচ্ছে। আমার কাপটা পাশে ঢাকা দেওয়া।
ওর পাশে বসে চায়ের কাপটা একটা লম্বা চুমুক দিলাম। বললাম, কি গো, কাল অত রাতে কাকে ফোন করলে? ডাক্তার দীপক রায়, উনিই চরণবাবুকে দেখছিলেন। একটা অ্যাপয়েন্টমেন্ট ঠিক করলাম ওনার সঙ্গে আজ সকাল 8:30টায় ওনার চেম্বারে। ওনার চেম্বার এখান থেকে মিনিট 20 পথ। চলো এখন স্নান সেরে ফেলো চটপট। কখন বাড়ি ফিরবো ঠিক নেই, আমিও স্নানে যাব তাহলে। আর দুপুরের আহার বাইরেই কোথাও সেরে নেবো। হ্যাঁ, চলো উঠি এবার। ওর কথা শেষ হলে পর আমি স্নানের জন্য প্রস্থান করলাম। দুজনে স্নান সারা হয়ে গেলে ঘরে যা ছিল সেই দিয়ে জলযোগ সেরে 8:10 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। ও বলল যে ট্যাক্সি নেওয়ার প্রয়োজন নেই, তাই আমরা হেঁটেই ডাক্তারবাবুর চেম্বারের ঠিকানায় পৌঁছলাম ঠিক ওই 8:30টায়। দেখলাম 2-3 জন রোগী বসে আছে। কাউন্টারে থাকা লোকটি আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে বলল। ওই 3 জনের পরে আর নতুন করে কেউ এলো না, তাই ভেতর থেকে আমাকে আর ব্যোমকেশকে ডাক্তারবাবু ডেকে পাঠালেন। আসুন আসুন গোয়েন্দা মশাই, ভেতরে আসুন। ব্যোমকেশ এবার মৃদু হাসল, তারপর বলল, আপনার ভুল হচ্ছে কোথাও দীপকবাবু, আমি গোয়েন্দা নই, সত্যান্বেষী মাত্র। ভুলের জন্য ক্ষমা প্রার্থী ব্যোমকেশবাবু। আর এতক্ষণ আপনাদের অপেক্ষা করানোর জন্য আমি ভারী লজ্জিত। এবার বলুন, কি জানতে চান আপনি? সে যাই হোক, কাজের কথায় আসি। ডাক্তারবাবু, আপনি তো চরণ মল্লিকের চিকিৎসা করেছিলেন, তাই না? হ্যাঁ ব্যোমকেশবাবু, আমি ওনার চিকিৎসা করছিলাম, কিন্তু উনি তো মারা গেছেন গত পরশু। একদম ঠিক বলেছেন। ওনার মৃত্যুর তদন্তেই আমার এখানে আসা। হোয়াট? মৃত্যুর তদন্ত? কেন? ওনার মৃত্যু কি অস্বাভাবিক নাকি? আগে হ্যাঁ, ওনাকে দীর্ঘদিন হাইড্রোজেন সাইনাইড জাতীয় বিষ প্রয়োগ করে মারা হয়েছে। ও মাই গড, খুন? ইয়েস। কিন্তু খুনি কে, আর কিভাবেই হলো খুনটা? আমি হয়তো জানি খুনি কে ডাক্তারবাবু, কিন্তু মোটিভটা এখনো পাইনি। আমার ভূমিকাটা তাহলে এখন ঠিক কি ব্যোমকেশবাবু? ডাক্তারবাবু, আপনি আমায় আগে সবটা বলুন, কালুবাবু মানে আমাদের চরণবাবুর ঠিক কি রোগ ছিল? দেখুন ব্যোমকেশবাবু, ওনার বয়সজনিত সমস্যা তো ছিলই, আর তার সাথে কিডনি আর লিভারের সমস্যা। নেশা করতেন নেহাত কম না, ফলে বহু অংশেই সমস্যা ছিল। সেই গরমের শুরুতে যখন অসুস্থতা বাড়ল তখন বুঝলাম নার্ভ ফেল করেছে ওনার। মাঝে মাঝে হাত পা কাঁপছে, এরপর তো বুক ধরপড় করা, শ্বাসকষ্ট এসব প্রায়ই চলতো। আমি তো ওনাকে বলেছিলাম বড় কোনো নার্সিংহোমে গিয়ে নিজের চিকিৎসা করাতে, এমনকি ওনার উকিলকে দিয়েও বলে পাঠিয়েছিলাম সেই কথা, কিন্তু মনে হয় না তিনি এইসব পদক্ষেপ নিয়েছিলেন। বড্ড গোয়ার ছিলেন লোকটা। শেষ সময়ে যখন দেখতে গিয়েছিলাম তখন বুঝলাম হার্ট ফেল করেছে। এই অবস্থায় আর কিছু করারও থাকে না। আর বাড়িতে ফিরে যাওয়ার মিনিট 10-এর মধ্যেই উনি মারা যান। পরে ফোনে সেসব খবর পাই। নেহাত স্বাভাবিক মৃত্যু বলেই মনে হয় আমার। ও বাড়ির লোকগুলোকে আপনার কেমন লাগে ডাক্তারবাবু? অস্বাভাবিক প্রকৃতির বলে মনে হয় ব্যোমকেশবাবু। সবেতেই যেন একটা কুণ্ঠাবোধ আর একটা অদ্ভুত গোপনীয় হাবভাব। আচ্ছা, খুনি কি বাড়িরই কেউ? আমার সন্দেহ সেরকমই। আপনার কথা একটু জোরালো হলো আমার থিওরিটা। অনেকটা সাহায্য লাগবে ডাক্তারবাবু। আপনি একজন উকিলের কথা বললেন না এইমাত্র? হ্যাঁ, গোপীচাঁদ নন্দ। চরণবাবুর ব্যবসার কাজকর্মের সব উনি দেখতেন। আচ্ছা, ওনার ঠিকানা আর ফোন নাম্বারটা একবার দেবেন দয়া করে? নিশ্চয়ই, দাঁড়ান। এই বলে ডাক্তারবাবু নিচের ড্রয়ার থেকে একটা পকেট ডায়েরি বার করে সেখান থেকে একটা নাম আর নাম্বার খুঁজে বের করলেন, আর অন্য একটা কাগজে ঠিকানা সমেত সেটা টুকে দিলেন। ও সেটা হাতে নিয়ে পকেটে রাখল। আপনি চেম্বারে আর কতক্ষণ থাকবেন? তাই ধরুন না, ঘন্টা 2-1। ঠিক আছে, আমার কোনো দরকার হলে আমি আবার ফোন করব। আপনাকে ধন্যবাদ, এলাম এখন। এই বলে আমি আর ভায়া বেরিয়ে এলাম ওখান থেকে। ব্যোমকেশকে কিছুটা চিন্তিত দেখালো। সে আমায় বলল, আচ্ছা ভাইয়া, একটা কাজ করো তো। কি কাজ? এখন বাজে 10টা।
তুমি এখনই দাসবাবুর কাছে যাও। দাসবাবুকে থানায় গিয়ে বলো আজকে ঠিক দুপুর 2টোর সময় আমরা মল্লিক বাড়িতে যাব। হ্যাঁ, সে না হয় হলো, কিন্তু তুমি যাবে কোথায়? 2টো কাজ আছে, পরে জানতে পারবে। শুধু এখন এটা বলতে পারি যে মোটিভ খুঁজতে যাচ্ছি, সেটা সেরে ঠিক দুপুর 2টোয় মল্লিক বাড়ি। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। ব্যোমকেশের সাথে আর কথা হলো না। আমি তার কথা মতো দাসবাবুকে গিয়ে সবটা জানালাম। জানি না ওর মাথায় কি চলছে, তবে এটা বুঝতে পেরেছি ও এখন নিশ্চিত যে কে খুনি আর কিভাবে খুন করেছে সে। কিন্তু এখন আর কিছু বলার নেই। সেই দুপুরের অপেক্ষা। থানা থেকে একটু এগিয়ে একটা ভাতের হোটেলে দুপুরের খাওয়া দাওয়াটা সারলাম। বেলা ঠিক 1:30 নাগাদ আমি, দাসবাবু আর 2জন পুরুষ ও 2জন মহিলা কনস্টেবল মিলে মল্লিক বাড়ির পথে রওনা হলাম। কি জানি এই নাটক এখন কোন নাটকীয় মোড়ে এসে দাঁড়িয়েছে। নাট্যকার ব্যোমকেশের জবানিতে এই নাটকের সমাপ্তি যে আর কিছুক্ষণের মধ্যেই হবে সে কথা ভেবে গায়ে কাঁটা দিচ্ছিল। 1:45 নাগাদ আমরা মল্লিক বাড়িতে এলাম। আমাদের দেখে সবাই বেশ অবাক। ব্যোমকেশ তখনও আসেনি। সে এলো প্রায় 2:10 নাগাদ। এই তো, বাহ, আপনারা সবাই তৈরি? কিসের জন্য ব্যোমকেশ বাবু? এইবার হবে চরণ বাবুর খুনের রহস্য জবনিকা পতন। বলুন ব্যোমকেশ বাবু, খুনি কে? একটু অপেক্ষা করুন, আরো 2জন আসবেন। তারা আসলেই শুরু করব এক অতি ধূর্ত কাহিনী। কে আসবে? আমি একথা বলা মাত্রই বাড়ির গেটের সামনে এসে থামলো একটা কালো অ্যাম্বাসেডর গাড়ি। গাড়ি থেকে প্রথমে নামলেন যিনি, তাকে আমি চিনি, ডাক্তার রায়। আর ড্রাইভারের সিট থেকে যিনি নেমে এলেন তিনি আমার অচেনা। আসুন ডাক্তারবাবু, আসুন উকিলবাবু। এবার বুঝলাম উনি উকিল গোপীনাথ নন্দ। এবার শুরু করি একটা খুনের নাটকের কথা। সকলে মন্ত্রমুগ্ধের মতো ব্যোমকেশের দিকে তাকিয়ে সে বলতে শুরু করল। চরণ মল্লিক ওরফে কালুবাবু মারা যান পরশু সন্ধেবেলা। ওনার মৃত্যু আপাতভাবে স্বাভাবিক হলেও পরে প্রমাণ হয় সেটা বিষ দিয়ে খুন। এবাড়ির মানুষদের অস্বাভাবিক আচরণ ও খুনের ধরন আমাকে এই কেসে জড়িয়ে ফেলে। আমি তদন্তে নামলাম। এই 2 দিনে যে তথ্য আমি পেয়েছি তার উপর ভিত্তি করে আমি একটা থিওরি খাড়া করি। যদিও আমি আগে থেকেই বুঝেছিলাম খুনি কে, কিন্তু তাও নিশ্চিত হওয়াটা দরকার, তাই না? আমার তথ্য সংগ্রহ অনুসারে আমি জানতে পারি হাইড্রোজেন সাইনাইড বিষ দীর্ঘদিন খাইয়ে কালুবাবুকে হত্যা করা হয়েছে। কি পরিমল বাবু, আপনি তো প্লান্ট টক্সিনসের ওপর রিসার্চ করতেন ল্যাবে, তাই না? প্ল্যান্ট টক্সিন মানে উদ্ভিদজাত বিষ? তাহলে কি পরিমল বাবুই নিজের দাদার হত্যাকারী? আপনি কি বলতে চাইছেন ব্যোমকেশ বাবু? আমি আমার দাদাকে হত্যা করেছি, কিন্তু কেন করতে যাব ওনাকে হত্যা? না, আপনি হত্যা করেননি সেটা আমি জানি, কিন্তু আপনি মিথ্যে কথা বলেছেন আমায়। আপনি বলেছিলেন আপনি ল্যাবে কাজ ছেড়ে দিয়েছেন। পরিমল এবার চুপ। ব্যোমকেশী আবার বলল, আপনি এখনো রাত্রে মাঝে মাঝে, খুব সম্ভবত শনিবার আর রবিবার, আপনার দাদা ঘুমিয়ে পড়ার পরে লুকিয়ে লুকিয়ে যান, তাই না? কিন্তু এর সাথে কালুবাবুর খুনের সম্পর্ক কি? সরাসরি সম্পর্ক নেই, কিন্তু আরো একটা কথা। পরিমল বাবু, আপনি আমায় বললেন যে আপনার বিয়ে করার বাসনা নেই। এই মিথ্যেটা না বললেও চলতো, তাই না? আপনার ল্যাবের প্রতিমা চৌধুরী যে আপনার কলেজ জীবনের প্রেমিকা, আর আপনারা 2জন 2জনকে ভালোবাসেন, এটা জানা গেছে। হ্যাঁ। পরিমলের মুখ দিয়ে আর কোনো কথা শুনল না। সে লজ্জায় লাল। আমি বললাম, এবার খুনি তাহলে কে? ও এবার বাঁকা হাসি হাসল, বলল, খুনি খুনি কে? লক্ষ টাকার প্রশ্ন। থাক, উত্তরটা এবার দিয়েই দিই। খুনি আর কেউ নয়, আমাদের প্রিয় সুমনা দেবী। সবাই চমকে উঠল নামটা শুনে। সুমনাও ভেঙে পড়েছে ততক্ষণে। সে কাঁদছে। অদিতি দেবী মাথায় হাত দিয়ে বসে পড়লেন। দীর্ঘদিন ধরে হাইড্রোজেন সাইনাইড প্রয়োগ করে তিনি নিজের ভাসুর চরণবাবুকে হত্যা করেছেন। আমি না হয় বলি, আমার কোনো ভুল হলে আমায় শুধরে দেবেন, কেমন সুমনা দেবী?
এখন সবাই চুপ। মহিলা কনস্টেবল দুটি সুমনার হাতে হ্যান্ডকাফ দিয়ে বন্দি করেছে। ব্যোমকেশ বলতে শুরু করলো। প্রথম প্রশ্ন হলো, সুমনা দেবী বিষ পেলেন কোথায়? উত্তরটা প্রথমে মাথায় আসেনি। তারপর বিষের পরিচয় পেলে আমি ভাবতে থাকি উত্তরটা। হঠাৎ আমার মাথায় আঘাত করলো একটা দৃশ্য। প্রথমবার এ বাড়িতে এসে দেখেছিলাম সুমনা দেবীর ঘরটা। ডাস্টবিনে লিচুর অনেক খোসা পড়ে আছে, কিন্তু মনে পড়ে যায় যে তাতে দানা পড়েছিল না। তখন সেটাকে আমল না দিলেও এবারে বুঝি ব্যাপারটা। লিচুর বীজে থাকে সাইনাইড জাতীয় বিষ। সেই বীজ থেকেই উনি এই বিষ সংগ্রহ করেছেন। গ্রীষ্মের শুরু থেকে লিচু কিনে আনতেন বাজার থেকে, বা কালুবাবুকে দিয়েই হয়তো আনাতেন। রোজ একটু একটু করে বিষের রস কালুবাবুর শরীরে চালান করতেন সুমনা দেবী। শেষ দিন বীজের রসের ডোজটা বেশি হয়ে যায় ভুলবশত বা ইচ্ছে করেই। সেখান থেকেই হার্ট ফেল করে মারা যান কালুবাবু। কারণ এই বিষ নার্ভাস সিস্টেমকে অকেজো করে দেয় আর হৃদস্পন্দনের ব্যাঘাত করে। যদিও একবার ভুলবশত শরীরে এর কোনো প্রভাব নেই, কিন্তু নিয়মিত প্রবেশের ফলে কি হয় সেটা তো জানতেই পারলেন। এবার দ্বিতীয় প্রশ্ন, কেন খুন করলেন সুমনা দেবী? এর উত্তর পেলাম একটু আগে। উকিল গোপীবাবুর কাছ থেকে একটা উইলটা করেছিলেন আপনার মা। যে সম্পত্তি তার স্বামী তার নামে লিখে দিয়ে চলে যায়, সেই সব তিনি দিয়ে যান বড় ছেলেকে। উইলের শর্ত ছিল যে চরণবাবুর মৃত্যুর পরে ওই সম্পত্তি তার বাকি ছেলে মেয়ে অর্থাৎ চরণবাবুর ভাই বোনদের মধ্যে ভাগ হয়ে যাবে। অর্থাৎ বিমলের অনুপস্থিতিতে সেই অর্থ ও সম্পত্তি পাবেন সুমনা। এদিকে সুমনা দেবীর মেয়ের বয়স বাড়ছে, তার ইচ্ছে মেয়েকে লেখাপড়া শেখাবেন, কিন্তু অর্থ তো নেই। তাহলে সেটা হবে কি করে? আবার এ বাড়ির চাপে উনি কাজেও বের হতে পারেন না। তাই শেষমেশ হত্যার মোক্ষম প্ল্যানটা ছকে নিলেন সুমনা দেবী, তাই তো? সুমনার চোখে আর জল নেই। সে নিজেকে অনেকটা সামলে নিয়েছে বলেই তো মনে হলো। এবারে সে উত্তর দিল। এটা সম্পূর্ণ সঠিক কারণ নয় ব্যোমকেশবাবু। তাহলে আপনি বলুন সঠিক কারণটা কি? অর্থকষ্ট তো ছিলই, কিন্তু অর্থেরও আগে আমার যেটা দরকার ছিল সেটা হলো মুক্তি। আপনারা যে লোকটার মৃত্যুর কিনারা করতে এখানে এসেছেন, সেই লোকটা ছিল 1 নম্বরের দুশ্চরিত্র লম্পট। প্রায় দিনই গভীর রাতে আমার ঘরে এসে আমার সাথে অসভ্যতা করত, আমার মেয়ের সামনেই আমাকে অপমান করত, কিন্তু ওকে কিছু বলতে পারতাম না, কারণ ওর আশ্রয়ই আমরা থাকতাম। বদলে ও আমাদের দুবেলা খেতে দিত, কিন্তু দিনের পর দিন এই অনাচার আর সহ্য করতে পারছিলাম না। আমার সম্মান আস্তে আস্তে মাটিতে মিশে যাচ্ছিল। তাই মুক্তি পেতে আমি ওর খাবারে লিচু থেকে পাওয়া বিষ মিশিয়ে দিতে শুরু করি, আর তার ফলেই এই মৃত্যু। এটাই আমার স্বীকারোক্তি। গোটা বাড়ি একদম নিশ্চুপ নিস্তব্ধ, কারো মুখে কথা নেই। অদিতি দেবী চোখে রুমাল ধরে কাঁদছেন। পরিমলবাবু একেবারে থ, আর সুমনা দাঁড়িয়ে তার মেয়েকে জড়িয়ে। দেখলাম ব্যোমকেশের মাথাও হেঁট। এবার সুমনা দেবী নিস্তব্ধতা ভাঙলেন। আপনারা আমাকে পুলিশের হাতে তুলে দেবেন, আমি জানি। যা শাস্তি দেবেন মাথা পেতে নেব। আমি একজন অপরাধীকে শাস্তি দিয়ে অপরাধ করেছি। কিন্তু ব্যোমকেশবাবু, আপনার কাছে আমার বিনীত অনুরোধ যে আমার মেয়েটাকে একটু দেখবেন। ওর আর কেউ নেই, ও যাতে একটু ভালোভাবে বাঁচতে পারে, একটু পড়ালেখা শিখতে পারে, সেটা দয়া করে দেখবেন। ব্যোমকেশ এতক্ষণে কথা বলল। আপনার মেয়ের জন্য কোনো চিন্তা নেই সুমনা দেবী, ওর সমস্ত দায়িত্ব আমরা নেব। ওকে ভালো স্কুলে লেখাপড়া করানো আর ভালো মানুষ বানানো, সেদিকটা আমরা যথাসাধ্য নিশ্চিত করব। আর আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করব যাতে আপনার শাস্তির মাত্রাটা কিছুটা কমানো যায়। অ্যারেস্টার। এই বলে দাসবাবু ও তার কনস্টেবলরা সুমনাকে অ্যারেস্ট করে নিয়ে ঘর থেকে বের হলেন। ব্যোমকেশবাবু, আপনারা একদম ভাববেন না, সুমনার মেয়ে আমাদের কাছেই থাকবে। আমরা ওকে লেখাপড়া শেখাবো, আমরা আবার চাকরি করব, ওকে আমরা নিজের মেয়ের মতো বড় করব, ওকে আমরা নিজের মেয়ের মতো রাখবো। হ্যাঁ ব্যোমকেশবাবু, অদিতি ঠিকই বলছে। ওকে আমরা সযত্নে পড়াবো আর বড় করে তুলব। আসলে
আসলে আমাদের বাড়ির অন্দরেই যে এত নোংরা একটা ব্যাপার চলছিল তার কোনো আভাস আমরা পাইনি। ছি ছি ছি। তবে তাই হোক, আমি জানি আপনাদের ওপর ছোটবেলা থেকেই নানান ট্রমা গেছে। সম্ভব হলে কোনো মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। এখন আমরা চলি। আমি আর ব্যোমকেশ পায়ে হেঁটে নিজেদের বাড়ির দিকে রওনা হলাম। একটাও কথা মুখ দিয়ে বের হলো না আমার। একটা বিষয়ে শুধু মনে হলো, মানুষের সমাজে অপরাধের রূপ অনেক ধরনের। কখনো লোভ থেকে, কখনো ক্ষমতার অপব্যবহার থেকে, আবার কখনো দুর্বিষহ পরিস্থিতির চাপে। কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যায়, সব অপরাধ কি সত্যিই অপরাধ? অনেক সময় এমন কাজও আইনে অপরাধ হিসেবে গণ্য হয় যা মানুষ আসলে বাঁচার তাগিদে বা মানবিকতার কারণে করে থাকে। যেমন অত্যাচার সহ্য করতে না পেরে প্রতিরোধ করা, অথবা পরিবারের ক্ষুধা মেটাতে চুরি করা। আইন কঠোর, কারণ সমাজে শৃঙ্খলা বজায় রাখাই তার কাজ। কিন্তু মানবতার দৃষ্টিতে কিছু কাজ শুধুই অপরাধ নয়, বরং মুক্তি বা বেঁচে থাকার প্রচেষ্টা। তাই বিচার শুধু আইন নয়, পরিস্থিতি আর মানুষের অনুভূতিকেও গুরুত্ব দেওয়া উচিত।